বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। ৩৬ দেশের ৬৭% মানুষের অপছন্দের তালিকায় তেল আবিব, পিউ রিসার্চ সেন্টারের জরিপ। ৪ বছরের যুদ্ধের ইতি টানতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা না করে মুখোমুখি বসে আলোচনার প্রস্তাব। খাবার, পানি, অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় ৬ দিন নিখোঁজ থাকার পর অলৌকিকভাবে উদ্ধার শেরপা হামাগুড়ি দিয়ে পৌঁছান বেস ক্যাম্পে। বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। ৩ ডজন দেশে জরিপ চালায় মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার, যার ফলাফল অনুসারে ৬৭% মানুষই অপছন্দ করেন ইসরায়েলকে। শুধু মুসলিমদের মধ্যে নয়, ইউরোপেও উল্লেখযোগ্য হারে দেশটি হারিয়েছে গ্রহণযোগ্যতা। এমনকি ৬০% মার্কিনের মধ্যেও রয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। গাজা উপত্যকায় আগ্রাসনের মাধ্যমে শুরু, এরপর মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ হয়েছে ইসরায়েলি বর্বরতার শিকার। সন্ত্রাস দমনের অজুহাতে চালানো অভিযানে প্রাণ হারানো বেশিরভাগই নিরীহ ও বেসামরিক। ইসরায়েলের সর্বগ্রাসী এই আচরণের কারণে বিশ্বজুড়ে কমেছে তাদের গ্রহণযোগ্যতা। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে, তেল আবিবের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ৩৬ দেশে চালানো হয় জরিপ। তথ্যমতে ইসরায়েলকে অপছন্দ ৬৭% মানুষের। দেশটির প্রতি ইতিবাচক কেবল ২৫% মানুষ। মুসলিম দেশ বাদেও আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ মহাদেশেও জরিপ চালানো হয়। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরই ৬০% মানুষ ইসরায়েলিদের পছন্দ করে না। কানাডা, স্পেন, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা অন্যান্য দেশগুলোতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ একই ধারণা পোষণ করেন। তুরস্কের ৯৭% মানুষই শুনতে পারেন না ইসরায়েলের নাম। পাকিস্তানের ৯৫%, মালয়েশিয়ার ৮৯% এবং বাংলাদেশের ৭৯% মানুষ অপছন্দ করেন দেশটিকে। এদিকে কেনিয়ায় সর্বোচ্চ ৫০% মানুষ নেতানিয়াহুর দেশ নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। জরিপ মতে সব দেশের নাগরিকদের মধ্যেই ২০২৫ সালের তুলনায় ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে। প্রবীণদের তুলনায় তরুণদের অপছন্দের হার বেশি। এছাড়া বামপন্থীদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব অনেক। একই জরিপের তথ্য বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও মানুষের আস্থা ২০২৫ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে ১৩ মে পর্যন্ত চালানো হয় এই জরিপ। অবশ্য ইরানে যৌথ অভিযান শুরুর পরই গ্রহণ করা হয় বেশিরভাগ মতামত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্ববাসীর নজর অনেকটাই সরে গেছে গাজার চলমান মানবিক বিপর্যয় থেকে। কিন্তু তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা। প্রতিদিনই নতুন করে প্রাণহানি, ধ্বংসযজ্ঞ আর দখলদারিত্বের অভিযোগ উঠেছে। খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক চাহিদার তীব্র সংকটে দিন কাটছে উপত্যকার বাসিন্দাদের। সব নজর যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে, তখন আরও একবার আড়ালে পড়ে গেছে গাজাবাসীর দুঃখ দুর্দশা। যুদ্ধবিরতির প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও একটুও বদলায়নি বাস্তবতা, বরং উপত্যকায় বেঁচে থাকায় এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ প্রাণ হারাচ্ছে। স্বাভাবিক জীবনের স্বপ্ন যেন এখন শুধুই দূরের কোনো স্মৃতি। আমাদের কথা সবাই ভুলে গেছে। আমাদের কোনো যুদ্ধবিরতি নেই। এখানে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। পুরো বিশ্ব লেবানন ও ইরানের দিকে তাকিয়ে আছে আর যুক্তরাষ্ট্রকে নিয়ে কথা বলছে। গাজার অধিকাংশ মানুষ এখনো তাঁবুর ভেতর দিন কাটাচ্ছেন। চারপাশে ধ্বংসস্তূপ, আকাশছোঁয়া দাম আর কাজের অভাব, সব মিলিয়ে জীবন হয়ে উঠেছে অসহনীয়। ৭ অক্টোবর থেকে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তাঘাট নেই, আমরা গাধার গাড়িতে করে যাতায়াত করি। জীবন ব্যয়বহুল, শহরগুলো তাঁবুতে পরিণত হয়েছে। এগুলো প্রতি ৬ মাস পর পর রক্ষণাবেক্ষণ বা নতুন তাঁবুর প্রয়োজন হয়। কোনো গ্যাস, জ্বালানি কাঠ নেই। আমরা এখান ওখান থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে রুটি বানাই। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা পরিশ্রান্ত, কোনো স্বস্তি নেই, কোনো আয় নেই, কোনো কাজ নেই, কোনো জীবন নেই। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় গাজার স্বাস্থ্য ব্যবস্থায়। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ হাসপাতাল। যে কটি টিকে আছে সেগুলোতেও নেই পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন বা চিকিৎসা সরঞ্জাম। কোনো যুদ্ধবিরতি নেই, কোনো ঔষধ নেই এবং কোনো স্বাস্থ্য সেবাও নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা হাসপাতাল থেকে খালি হাতে ফিরেছি, কোনো ঔষধ বা অক্সিজেন ছাড়াই। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে গাজার মানুষের জীবন কাটছে এক অনন্ত অপেক্ষায়, শান্তির, স্বস্তির আর একটু স্বাভাবিক জীবনের। লেবানন ইসরায়েলের মাঝে সম্মত হওয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষ যুদ্ধ বন্ধে রাজি হওয়ার একদিন পার হতে না হতেই এমন ঘোষণা দিল গোষ্ঠীটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। এতে এই যুদ্ধবিরতিকে লেবাননের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। দাবি করেন লেবানিজ জনগণকে ধ্বংস করার নকশা বাস্তবায়িত হবে যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে। বুধবারই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে আলোচনার পর যুদ্ধবিরতি বাস্তবায়নে রাজি হয় লেবানন ও ইসরায়েল সরকারের প্রতিনিধিরা। শর্ত দেওয়া হয় দক্ষিণ লেবানন থেকে এখনই সরবে না ইসরায়েলি সেনারা। তবে যুদ্ধবিরতিতে রাজি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবানন জুড়ে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। নতুন করে প্রাণ হারান আরও বেশ কয়েকজন। রকেট ও ড্রোন ছুড়ে জবাব দেয় হিজবুল্লাহ। সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে 3,500-এর বেশি বাসিন্দা। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিনিয়ে নিতে কোনো চুক্তির প্রয়োজন পড়বে না যুক্তরাষ্ট্রের, চাইলেই তা জব্দ করতে পারে ওয়াশিংটন। আর এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সক্ষমতা থাকলেও ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে নিতে চায় না ট্রাম্প প্রশাসন। আমরা এটা আনতে পারতাম। আমার মনে হয় ওরা চাইলেও আমাদের আটকাতে পারত না, কিন্তু তার কোনো কারণ নেই। ইরানের ইউরেনিয়াম এখন সমাধিস্থ, তাই এই ধারণাটা আমার পছন্দ নয়। আয়াতুল্লাহ আলী খামিনির ওপর যুক্তরাষ্ট্রের হামলার সময় সর্বোচ্চ নেতার কার্যালয়ে তার সাথেই ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার লেবাননের গণমাধ্যম আল মায়াদিনকে দেয়া একটি একান্ত সাক্ষাৎকারে ভয়াবহ এই স্মৃতি রোমন্থন করেন তিনি। বলেন, হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনি। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে ওই অবস্থাতেও সর্বোচ্চ নেতার পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তিনি। আরও জানান, হামলার আশঙ্কায় বহুবার একটি নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, কিন্তু সেই প্রস্তাব সাফ নাকচ করে দেন তিনি। বলেন, যতদিন পর্যন্ত ইরানের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততদিন কোথাও যাবেন না তিনি। বাকি ইরানিদের মতোই মেনে নেবেন নিজ ভাগ্যকে। ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিলেন ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘ 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই পদক্ষেপ। লিখেন, যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করাটা বোকামি, এর থেকে মুখোমুখি আলোচনায় বসা উত্তম। যুদ্ধবিরতিতে আগ্রহী রুশ প্রেসিডেন্টও জানান, শর্ত মানলে আসতে পারে কার্যকরী সমাধান। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে মিলল আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি পাঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে দেন মুখোমুখি আলোচনার প্রস্তাব। লিখেন, বর্তমানে ইরান নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র, সুতরাং ইউরোপের দিকে তাদের মনোযোগ ফেরার অপেক্ষা করাটা বোকামি। পুরো চিঠিতে বারবারই আসে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান। পুতিনও বলেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধবন্ধে আগ্রহী মস্কো। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপ্রধানকে। তার আগে জেলেনস্কিকে আবারও মস্কোয় জানানো হলো আমন্ত্রণ। বিষয়টি নিয়ে অনেক জটিলতা রয়েছে, তবে শান্তি চুক্তি তাদের সাথেই করা হবে যারা সন্দেহের অবকাশ রাখবে না। সব শর্ত মেনে করবেন বৈধ নথিপত্রে স্বাক্ষর। রাশিয়ারও যুদ্ধ বন্ধে সদিচ্ছা রয়েছে, তাদের পাঠানো নথিপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর ব্যাপারে আলোচনা চলছে। শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির খবর শুনে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টও। সমঝোতার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। আমি অত্যন্ত খুশি যে তারা আলোচনা ও সমঝোতার ব্যাপারে আগ্রহী। পুতিন ও জেলেনস্কি দুজনই ভালো মানুষ, তাদের দেশও অসাধারণ। চাই তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপোষ করুক, দ্রুত শেষ হোক যুদ্ধ। অবশ্য ইউক্রেন ভূখণ্ডে এখনো রুশ হামলা বিদ্যমান। একদিনে 142টি এলাকায় অভিযান চালানো হয়েছে। লক্ষ্য ছিল অস্ত্রাগার, অস্থায়ী ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো। একই দিনে রাশিয়ার 2111টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে কিয়েভ। সাধারণ ইউক্রেনীয়রা বলছেন, ফ্রন্টলাইনে হামলা বন্ধ না হলে শত আলোচনায়ও আসবে না সমাধান। দীর্ঘ যুদ্ধের পুরোপুরি অবসান ও কার্যকর যুদ্ধবিরতি নিয়েও রয়েছে তাদের সংশয়। খাবার, পানি, অক্সিজেন ছাড়া টানা 6 দিন
তাও আবার পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দুর্গম পরিবেশে, তাপমাত্রাও হিমাঙ্কের বহু নিচে। হামাগুড়ি দিয়ে কোনো মতে বেস ক্যাম্পের কাছে পৌঁছানোর পর হয়েছেন উদ্ধার। অবিশ্বাস্য হলেও সত্য, এভাবেই প্রাণে বেঁচে ফিরেছেন এভারেস্ট শিখরে আটকে পড়া এক নেপালি শেরপা। মৃত ভেবে শেষ বিদায়ের আয়োজন শুরু করলেও অলৌকিক ঘটনার সাক্ষী পরিবার। এভারেস্টে আরোহণের পর 6 দিন ধরে মিলছিল না শেরপার কোনো খোঁজ খবর। মৃত ভেবে পরিবার শুরু করে শেষকৃত্যের আয়োজন। এর মাঝেই খবর এলো এখনো তিনি জীবিত। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে এ যেন অলৌকিকভাবে ঘরে ফেরা। 52 বছরের নেপালি শেরপা হিলারি তাওয়া গেল সপ্তাহে একটি পর্যটক দলের গাইড হিসেবে যান মাউন্ট এভারেস্টের চূড়ায়। 29 মে সবশেষ ক্যাম্প 3-র উপরে ছিলেন তিনি। সেখান থেকে নিচে নামতে দেখা যায় তাকে, ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা আনুমানিক 24,500 ফুট। সঙ্গে থাকা পুলিশ পর্বতারোহী বেস ক্যাম্পে পৌঁছালেও হারিয়ে যান দাওয়া শেরপা। তার সন্ধানে নামে কয়েকটি উদ্ধারকারী দল, ব্যবহার করা হয় হেলিকপ্টারও। জানা যায় নিখোঁজ শেরপার কাছে সেই মুহূর্তে খাবার বলতে শুধু এক প্যাকেট বিস্কুটই ছিল। তার উপর সঙ্গে কোনো অক্সিজেন সিলিন্ডার বহন করছিলেন না তিনি। সপ্তাহ পেরোলে বৃহস্পতিবার খুম্বু গ্লেসিয়ারের কাছে তাকে দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। হামাগুড়ি দিয়ে দিয়ে ক্যাম্পের কাছে এগোচ্ছিলেন শেরপা। এ সময় তাকে উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ সময় বরফের সংস্পর্শে থাকায় ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল তার। জানান গ্লেশিয়ারের ফাটলে পড়ে গিয়ে 3 দিন সেখানেই ছিলেন। পরে তুষার ধসের কারণে উপরে উঠতে সক্ষম হন। প্রথম যখন খবরটা শুনলাম বিশ্বাস হচ্ছিল না। সন্দেহ ছিল এটা সত্যি বাবা ছিলেন কিনা। পরে উদ্ধারকারীরা ছবি পাঠালে নিশ্চিত হই। অনেক খুশি লাগছিল। দাওয়া শেরপা যেখানে নিখোঁজ হন এভারেস্টে, সেই জায়গাটিকে ডাকা হয় ডেড জোন। এখন পর্যন্ত সেখান থেকে কোনো আরোহী একা বেঁচে ফিরতে পারেননি, কেননা বায়ুচাপ এতটাই কম যে মানুষের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন নেই। গেল মাসে 1000-এর বেশি পর্বতারোহীর পদচিহ্ন পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে, যা এভারেস্টের ইতিহাসে অনন্য। তবে দুর্গম এই যাত্রায় চলতি মৌসুমে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্টের স্ত্রী সহ তার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি ও সংস্থার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে এক প্রতিক্রিয়ায় দিয়াজ ক্যানেল দাবি করেছেন 2 দেশের মধ্যে সংঘাতকে আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ক্যারিবিয়ান দেশটির কমিউনিস্ট সরকার পরিবর্তনের লক্ষ্যে একের পর এক অবরোধ আর নিষেধাজ্ঞা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার শুরু করেছে যুক্তরাষ্ট্র। 6 দশক পর আবারও দেখা মিলেছে ভয়ঙ্কর মাংস খেকো মাছি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এর অস্তিত্ব। উষ্ণ রক্তের প্রাণীর শরীরের ক্ষতস্থানে ডিম পারে এই মাছি। পরে ডিম ফুটে বের হওয়া শত শত লার্ভা জীবন্ত মাংস খেতে খেতে শরীরের গভীরে প্রবেশ করে। চিকিৎসা না হলে এতে প্রাণহানিও ঘটতে পারে। ফলে গবাদি পশু খামারিদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে সংক্রমণ ঠেকাতে নজরদারি জোরদার সহ ব্যাপক প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। জীবন্ত প্রাণীর মাংস খেয়ে বেড়ে ওঠে বলে একে বলা হয় পরজীবী মাছি। কেতাবি নাম নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম। যুক্তরাষ্ট্রের মাটিতে সবশেষ দেখা গিয়েছিল 1966 সালে। এতদিন পর ফের শনাক্ত হয়েছে টেক্সাসের একটি গরুর শরীরে। উষ্ণ রক্তের প্রাণীর খোলা ক্ষতে ডিম পাড়ে স্ত্রী স্ক্রুওয়ার্ম মাছি। ডিম ফুটে বের হওয়া শত শত লাভা ক্ষত স্থান খুবলে খেতে খেতে এক পর্যায়ে গভীরে প্রবেশ করে। চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। মার্কিন কর্তৃপক্ষ বলছে আশেপাশের এলাকায় এখন পর্যন্ত আর কোনো আক্রান্ত প্রাণীর সন্ধান মেলেনি। বিশেষজ্ঞদের শঙ্কা, স্ক্রুওয়ার্ম ছড়িয়ে পড়লে শুধু টেক্সাসে প্রাণী সম্পদ খাতে প্রায় $180 কোটি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এমনিতেই যুক্তরাষ্ট্রের গবাদি পশুর সংখ্যা 75 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্ক্রুওয়ার্ম দমনের সবচেয়ে কার্যকর উপায় হিসাবে ব্যবহৃত হচ্ছে জীবাণুমুক্ত পুরুষ মাছি। এসব মাছি স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম নিষিক্ত হয় না। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বংশবিস্তার। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের কাছে যথেষ্ট মাছি রয়েছে। তবে যদি টেক্সাসের বড় এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে, তাহলে উত্তর মেক্সিকোতে ব্যবহৃত সব জীবাণুমুক্ত মাছি টেক্সাসে সরিয়ে আনতে হবে। মার্কিন কৃষিমন্ত্রী জানিয়েছে বড় ধরনের বিস্তর ঠেকাতে প্রতি সপ্তাহে 40 থেকে 50 কোটি জীবাণুমুক্ত মাছি প্রয়োজন। অথচ বর্তমানে পানামার একমাত্র উৎপাদন কেন্দ্রে তৈরি হচ্ছে মাত্র 10 কোটি মাছি। এই মুহূর্তে আমরা এই সমস্যার সমাধান করার জন্যই কাজ করছি। আমরা বিশ্বাস করি না যে এর ব্যাপক উপদ্রব হবে। আমাদের কর্মীরা প্রস্তুত রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় নতুন দুটি মাছি উৎপাদন কেন্দ্র চালুর প্রস্তুতি চলছে। গবেষকরা নোভোফ্লাই নামের নতুন প্রযুক্তি দ্বারস্থ হয়েছেন। এতে শুধু পুরুষ মাছি উৎপাদন করা সম্ভব হবে, যা কার্যত উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করে দিতে পারে। ভারতীয় যুবকের হামলায় ব্রিটিশ নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। তার অভিযোগ, ব্রিটেনের রাজনীতিতে আবারও হস্তক্ষেপ করেছেন মাস্ক। গত বছর হেনরি নোভাকের উপর হামলা চালিয়ে তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ভারতীয় নাগরিক বিক্রম দিগবার। সহায়তার আকুতি জানালেও তা আমলে না নিয়ে আহত হেনরিকেই হাতকড়া পড়ায় পুলিশ। এই ঘটনায় বিক্ষোভে উত্তাল ব্রিটেন। এই ইস্যুতে ব্রিটেন সরকার ও পুলিশের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন মাস্ক। মাস্ক গত কয়েকদিন ধরে আবারও আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। তিনি বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তবে ব্রিটিশরা বিভক্ত নয়, আমরা যুক্তিবাদী ও সহনশীল মানুষ। টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। রাজধানী তিরানার সড়কে নেমেছে হাজার হাজার মানুষ। 4 দিনের মাঝে বিক্ষোভ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে বৃহস্পতিবার। ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের $1 বিলিয়ন লাক্সারি রিসর্ট পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মানুষ। উপকূলীয় এলাকা ভিওসা নার্তার একটি দ্বীপে সুরক্ষিত বনাঞ্চল প্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে বানানো হবে রিসর্টটি, যা নির্মাণ করবে জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। এরই মাঝে এই পরিকল্পনার অনুমোদন দেওয়ার জন্য ব্যাপক চাপের মুখে পড়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 7 বছরের দীর্ঘ বিরতির পর উত্তর কোরিয়া সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের মাত্র কয়েক সপ্তাহ পরই এই ঘোষণা দিয়েছে বেইজিং। 2 দিনের সফরে আগামী সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করবেন শি। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে শীতল হতে থাকা সম্পর্ক পুনরায় উজ্জীবিত করতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে আচমকা ভেঙে অকেজো হয়ে গেছে একটি বোয়িং 787 বিমানের নোজ গিয়ার বা সামনের চাকা। এই ঘটনায় আহত হচ্ছে বিমানের বেশ কয়েকজন ক্রু, নিশ্চিত করেছে বিমান পরিচালনাকারী সংস্থা লুফটহানসা। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা করতে প্রস্তুত হচ্ছিল বিমানটি। এ সময় বিমানের ভেতর কোনো যাত্রী না থাকলেও উপস্থিত ছিল বেশ কয়েকজন ক্রু ও গ্রাউন্ড স্টাফ। আচমকা বিমানটির নোজ গিয়ার ভেঙে যাওয়ায় নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় তারা। আহতদের উদ্ধার ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার পেছনের কারণ জানতে চলছে তদন্ত। দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা ছড়িয়েছে তাইওয়ান এবং চীনের মধ্যে। শুক্রবার প্রাতাস দ্বীপপুঞ্জে বিবাদে জড়ায় দুই পক্ষের কোস্টগার্ড। তাইওয়ানের দাবি, চীনের টহল বোট দ্বীপাঞ্চলটির সীমানায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এতে বাধা দেয় তাইওয়ানের কোস্টগার্ড। এ সময় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় দুপক্ষেই। দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে চীনের সাথে আঞ্চলিক দেশগুলোর। বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। এর পাশাপাশি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে দেশটি। প্রাতাস দ্বীপপুঞ্জ তাইওয়ান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। এটিকে চীনের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে বেইজিং। ক্রোয়েশিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন 4 জন। বৃহস্পতিবার দেশটির ইস্ট্রিয়া উপদ্বীপের মেদুলিন টাউনের কাছে হয় এই দুর্ঘটনা। বিধ্বস্ত প্লেনটি জার্মানির অস্ট্রিয়া থেকে ছেড়ে আসছিল এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থল দিয়ে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই বাতাসে পাক খেতে থাকে আকাশযানটি। পর মুহূর্তেই তা মাটিতে আছড়ে পড়ে। বিধ্বস্ত বিমানটিতে পাইলট সহ 6 জন আরোহী ছিল বলে জানা গেছে। তবে বাকি 2 জনের পরিণতির খবর মেলেনি। দুর্ঘটনার কোনো কারণও জানা যায়নি। আটলান্টিক মহাসাগরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন 240 অভিবাসন প্রত্যাশী। বৃহস্পতিবার এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যাতে দেখা যায় একটি নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন অভিবাসন প্রত্যাশীরা। চার্কুস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের কাছে নৌকাটি বিকল হয়ে যায়। এক পর্যায়ে সেটি ডুবতে শুরু করে। বিষয়টি মার্কিন বাহিনীর নজরে আসার পর তাদের উদ্ধার করা হয়। প্রায় 50 ফুট দীর্ঘ নৌকাটি থেকে 44 জন নারী ও 5 শিশু সহ 240 জনকে উদ্ধার করা হয়। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দগ্ধ এক বাংলাদেশের। ঘটনাটি নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে হাই কমিশন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয় হোটেলে অবস্থানরত বাংলাদেশি 2 পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নুরুল আমিন নামের 44 বছর বয়সী এক বাংলাদেশের। দুর্ঘটনার সময় হোটেলে থাকা 7 দেশে প্রাণ হারানো 22 নাগরিকের মধ্যে একজন তিনি। হাই কমিশন জানিয়েছে, তার মরদেহ দ্রুততম সময়ে বাংলাদেশে
পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথাও জানানো হয়েছে। মেক্সিকোয় একটি গ্যাস সিলিন্ডার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কর্তৃপক্ষ জানায় এলপিজি মজুদাগারটিতে জ্বালানিবাহী 4টি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়। এর ফলে পুরো অবকাঠামোটি বিস্ফোরিত হয়ে ওঠে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোয়। কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দা, হাসপাতালের রোগী ও স্কুলের শিক্ষার্থী সহ প্রায় 2000 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 3 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে এখন অনেকটাই আড়ালে পড়ে গেছে ইউক্রেন যুদ্ধ। তাই একরকম বাধ্য হয়ে নিজেই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তিনি। 1800 শব্দের দীর্ঘ এই চিঠিতে পুতিনকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ইউরোপের যুদ্ধ আবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। কাজেই আমাদের দুজনের সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছি আমি। সরাসরি বৈঠকের স্থান হিসেবে সুইজারল্যান্ড ও তুরস্কের মতো নিরপেক্ষ দেশের কথা চিঠিতে প্রস্তাব করেন জেলেনস্কি। তবে কিয়েভের পূর্বেরকার প্রস্তাবের মতোই এবারও ক্রেমলিনের জবাব, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে দেখা করতে পারে। জেলেনস্কির ওই খোলা চিঠির জবাবে পুতিন জানিয়েছেন তিনি ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত, তবে এজন্য ইউক্রেনকে ছাড় দিতে রাজি হতে হবে। এজন্য জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নিলে যুদ্ধের অবসান ঘটাতে পারে বলেও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই ইউক্রেন যদি সেই প্রস্তাব মেনে নেয় তাহলে সংঘাত দ্রুতই শেষ হয়ে যাবে। বরাবরের মতো এবারও ইউক্রেনকে রাশিয়ার অধিকৃত 4টি অঞ্চলের দাবি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন। এক্ষেত্রে পুতিনের নতুন ভাষ্য, ট্রাম্প ইরান নিয়ে ব্যস্ত থাকায় ইউরোপীয় ইউনিয়ন হয়তো জেলেনস্কিকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি করাতে পারে। যদিও ইউক্রেন অতীতে বহুবার জানিয়েছে ভূখণ্ড ছাড় দেওয়ার বিনিময়ে কোনো চুক্তিতে যাবে না তারা। এদিকে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে জেলেনস্কির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কারণেই রাশিয়া ও ইউক্রেন শান্তির কাছাকাছি এসেছে। আমি মনে করি তারা যদি দেখা করে তাহলে দারুণ হবে। তাদের বিষয়টি শেষ করা উচিত। আমি চাই উভয় পক্ষ কিছু ছাড় দিক, কারণ তারা শেষ পর্যন্ত সেটিই করবে। দুই নেতা যখন যুদ্ধ বন্ধে নিজেরাই আলোচনায় বসার কথা বলছে, তখন ইউক্রেনের সহায়তা দেওয়া ও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। 4 জুন 226-195 ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়, যেখানে ট্রাম্পের বিরোধিতা করে ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দিয়েছে 18 রিপাবলিকান সদস্য। ট্রাম্পের দলের এই দ্বিমুখী অবস্থানকে কিভাবে মূল্যায়ন করেন পুতিন, সেটি এখন দেখার বিষয়। দিনরাত খেয়ে না খেয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেয়। অনেক শিক্ষার্থী পড়ার চাপে ঠিকমতো ঘুমোয় না, ঘুরতে যায় না। ভালো পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত ফলাফলের মাধ্যমে একটি ভালো কলেজে ভর্তি হবে, সেই প্রত্যাশা থাকে প্রায় সবার। এরপর যদি শিক্ষা বোর্ডের অব্যবস্থাপনার কারণে রেজাল্ট খারাপ হয়, তাহলে কেমন অনুভূতি হয় সেসব শিক্ষার্থীর? ভারতে এবার এমনটাই হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাঠে নেমেছে হাজারো শিক্ষার্থী। ভারতের সবচেয়ে বড় শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম আর ভবিষ্যৎ যখন ত্রুটিপূর্ণ ডিজিটাল ব্যবস্থার কারণে হুমকিতে, তখন রাস্তায় নেমে এসেছে লাখো শিক্ষার্থী ও অভিভাবক। তাদের দাবি, পরীক্ষার খাতা ঠিকমতো মূল্যায়ন করা হয়নি, তাই রেজাল্ট খারাপ হয়েছে। চলতি বছর 17 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই পরীক্ষায় প্রায় 17 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। গত 13 মে এর ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই উঠে আসে নজিরবিহীন সব অসঙ্গতির খবর। এবারই প্রথম সিবিএসই বোর্ড খাতা মূল্যায়নের জন্য অন-স্ক্রিন মার্কিং নামক একটি ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে পরীক্ষার খাতা স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করার কথা ছিল। কিন্তু তাড়াহুড়ো করে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় কোয়েম্ট এডুটেক নামক হায়দ্রাবাদের একটি বিতর্কিত বেসরকারি সংস্থাকে।
2019 সালে তেলেঙ্গানা রাজ্যে এই সংস্থাটির অবহেলাতেই পরীক্ষার নম্বর ভুল আসায় প্রায় 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। নাম পরিবর্তন করে আসা এই কালো তালিকাভুক্ত সংস্থাটিকেই মোদী সরকার ভারতের জাতীয় স্তরের পরীক্ষা মূল্যায়নের দায়িত্ব দেয়, যার ফলে অস্পষ্ট স্ক্যানিং, সার্ভার ডাউন এবং একজনের খাতা অন্যজনের নামে চলে যাওয়ার মতো মারাত্মক বিপর্যয় ঘটেছে। কোনো বড় তদন্তকারী সংস্থা নয়, বরং 18-19 বছর বয়সী সাধারণ শিক্ষার্থীরাই ইন্টারনেটে এই জালিয়াতি ও সিস্টেমের দুর্বলতা ফাঁস করেছে। বেদান্ত শ্রীবাস্তব নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রমাণ সহ দেখান সিবিএসই বোর্ড তাকে যে খাতাটি পাঠিয়েছে সেটি তার নিজের নয়, অন্য কারো খাতা। দেরাদুনের এক ভুক্তভোগী শিক্ষার্থী নন্দিনী সিং আল জাজিরার কাছে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা মিথ্যাবাদী এবং একদল দুর্নীতিবাজ, ওরা আমাদের জীবন আর ভবিষ্যৎকে জিম্মি করে ফেলেছে। বেঙ্গালুরুর 19 বছর বয়সী শিক্ষার্থী নিসর্গ অধিকারী সিবিএসইর ওয়েবসাইটের মাস্টার পাসওয়ার্ড হ্যাক করে দেখান যে কেউ পরীক্ষক হিসেবে সিস্টেমে ঢুকে নম্বর পরিবর্তন করতে পারছে। রায়বেরেলির আরেক শিক্ষার্থী প্রতীক সিং হতাশার সুরে বলেন, এই রেজাল্ট সারা জীবন একটা অভিশাপের মতো আমার পিছু তাড়া করবে। এটা আমার কলেজে ভর্তি ও চাকরি নির্ধারণ করে দেবে। আমি সারা জীবন আফসোস করব যে পরীক্ষক হয়তো আমার খাতাটা পড়েই দেখেননি। শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এই জালিয়াতির জন্য ভারতের ত্রুটিপূর্ণ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দায়ী করেছেন। ভারতে কোনো সিস্টেমের দুর্বলতা ধরিয়ে দেওয়াকে উৎসাহিত না করার সংস্কৃতি এর জন্য দায়ী বলে মনে করেন তারা। দিল্লির সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির সহ প্রতিষ্ঠাতা প্রাণেশ প্রকাশ আল জাজিরাকে বলেন, এই অকার্যকর ব্যবস্থার দায় পুরোপুরি সিবিএসই এবং সরকারের। ভারতের কোনো সিস্টেমের দুর্বলতাকে উৎসাহিত করা হয় না। একইভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মানুষের প্রতি এই সরকারের উদাসীনতা শুধু পরীক্ষাতেই সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা জানে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণ আন্দোলনের মুখে ড্যামেজ কন্ট্রোলে নামা মোদী সরকার সম্প্রতি সিবিএসই এর চেয়ারম্যান এবং সচিবকে অন্য দপ্তরে বদলি করেছে, কিন্তু এই পদক্ষেপকে সরকারের চুরি ঢাকার চেষ্টা বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। আন্দোলনকারীরা এখন সরাসরি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে একে তীব্র আক্রমণ করে বলেন, আসল অপরাধী শিক্ষামন্ত্রীকে আড়াল করতেই আমলাদের বদলি করা হয়েছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীকে না সরিয়ে আমলাদের সরিয়ে সরকার কার্যত কোটি কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের ঘায়ে নুনের ছিটা দিয়েছে। শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের লড়াই এখন দিল্লির রাজপথ ছাড়িয়ে পুরো ভারতে মোদী বিরোধী এক বিশাল রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। এখন দেখার পালা মোদী সরকার এটি কিভাবে সামাল দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেদেরকে অলিখিত স্থায়ী সদস্যই বানিয়ে ফেলেছিল জার্মানি। 10টি অস্থায়ী আসনের একটি নিয়মিতই পেয়ে এসেছে বার্লিন, কিন্তু এবার সেই প্রথা ভেঙে গেছে। পশ্চিম ইউরোপ ও অন্যান্যদের জন্য বরাদ্দকৃত 2টি আসনের একটিও জার্মানিকে জিততে দেয়নি অস্ট্রিয়া ও পর্তুগাল। গত কয়েক দশক পর এমন ঘটনায় এখন তোলপাড় চলছে জার্মানিতে। চলছে হারের ময়না তদন্ত, যেখানে ঘুরে ফিরে অভিযোগের আঙ্গুল ইসরায়েলের দিকে। জার্মানির জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন হারানোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কি? 15 সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাকি 10টি অস্থায়ী সদস্য দেশের মেয়াদকাল 2 বছর। প্রতি বছর ভোটাভুটির মাধ্যমে 5টি নতুন দেশকে 2 বছরের জন্য নির্বাচিত করা হয়। অতীতের বছরগুলোতে 10টি অস্থায়ী সদস্য দেশের মধ্যে জার্মানির নির্বাচিত হওয়া ছিল অবধারিত, কিন্তু 2027-28 মেয়াদের জন্য হওয়া সেই নির্বাচনেই হেরে গেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ারেফুল পেয়েছেন 104 ভোট, যা কিনা প্রয়োজনীয় ভোটের চেয়ে 23 ভোট কম। অথচ এই নির্বাচনের আগেও ওয়ারেফুল নিউ ইয়র্কে গিয়ে প্রায় 80 জন মন্ত্রী ও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে জার্মানির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে ফলাফলে উঠে এসেছে ব্যর্থতার চিত্র। দীর্ঘ কয়েক দশক পর এমন ব্যর্থতায় বিরোধীদের তীব্র তোপের মুখে পড়েছে ফ্রেডরিক মের্জের সরকার।
নিরাপত্তা পরিষদে জার্মানির এই আসন হারানো কিছুতেই মানতে পারছে না বিরোধীরা। ডানপন্থী দল AfD এর নেতা অ্যালিস ভাইডেল এই ফলাফলকে বার্লিনের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা আদিস আহমেদোভিচের ভাষ্য, বিশ্ব জার্মানিকে কিভাবে দেখে এই ভোট তার প্রতিচ্ছবি। দেশ জুড়ে তুমুল সমালোচনার মুখে ইসরায়েলের দিকে অভিযোগের আঙ্গুল নির্বাচনে হারা ওয়ার্ডে ফুলের। তার ভাষ্য, ইউক্রেনের প্রতি জার্মানির দৃঢ় সমর্থন এবং ইসরায়েলের প্রতি বিশেষ অবস্থান ভোট হারানোর কারণ হতে পারে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি গণহত্যার ঐতিহাসিক দায়বদ্ধতার কারণে জার্মানির ইসরায়েল প্রীতি অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন ইউক্রেন নয়, বরং ইসরায়েলকে সমর্থন করাই জার্মানির পরাজয়ের মূল কারণ। এ ব্যাপারে কুইন্স ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি বলেন, অস্ট্রিয়া ও পর্তুগালও ইউক্রেনকে সমর্থন করে, তাই ইউক্রেন প্রশ্নে জার্মানির অবস্থানকে দায়ী করা যায় না, বরং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রশ্নে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই জার্মানি সমর্থন হারিয়েছে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের সাবেক কর্মকর্তা ক্রেইগ মোখিবার অবস্থানও একই। তার ভাষ্য, ফিলিস্তিন ও ইরান প্রশ্নে জার্মানির অবস্থান এবং মানবাধিকার কর্মীদের প্রতি আচরণ এই পরাজয়ের পেছনে বড় কারণ। কেননা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে তারা, যা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছিল। এর বাইরে গাজা ইস্যুতে জাতিসংঘে বার্লিনের নীরব ভূমিকা, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জার্মান চ্যান্সেলর মের্জের দেখা করা, যা ভালোভাবে দেখেনি আন্তর্জাতিক মহল, ফলে প্রভাব পড়েছে ভোটে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জার্মানির এই আসন হারানো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেশটির ভাবমূর্তিকে। সেই সঙ্গে মের্জ সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে গাজায় হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলকে সমর্থন দেওয়াকে কোন চোখে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।